হ্যালো ডিয়ার স্টুডেন্ট, চলে আসলাম আমাদের নতুন আরেকটা ক্লাস এবং ভৌত আলোক বিজ্ঞানের আমাদের কাঙ্ক্ষিত ক্লাস, যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে ব্যতিচার পার্ট। আমরা অলরেডি গত ক্লাসে হাইগেনের নীতি ব্যবহার করে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ শিখে ফেলেছি। তো আজকে আমরা হাইগেনের নীতি ব্যবহার করে আরেকটা জিনিস ব্যাখ্যা শিখবো, সেটা হচ্ছে আলোর ব্যতিচার। তো তার আগে আমাকে একজন স্টুডেন্ট মেবি ঐশী তার আলোর প্রতিফলনের যে হাইগেনের কনসেপ্ট ব্যবহার করে যে চিত্রটা, সেই চিত্রের ব্যাখ্যাটা তার একটু কনফিউজড ছিল। তো আমি চিত্রের ব্যাখ্যাটা আবার একটু দিচ্ছি। এটা হচ্ছে ঐশীর জন্য বেসিক্যালি, যে আমাদের চিত্রের ব্যাখ্যাটা এমন ছিল যে ধরো একটা সোর্স থেকে, এটা হচ্ছে একটা সোর্স, এখান থেকে আলো আসতেছে। তো দুইটা আলো আসলো। তো দুইটা আলো যখন আসছে, আমরা এটাকে একটা মাধ্যম বলতেছি। হ্যাঁ, আমি একটু বড় করে দেখাবো যেহেতু বুঝতে প্রবলেম হয়েছে। তো এই হচ্ছে দুইটা আলো। তো এই আলোটা যখন এখানে এসে পৌঁছেছে, এই আলোটা তখন এখানে এসে পৌঁছেছে। তো আমরা জানি যে তরঙ্গ মুখের উপর অবস্থিত যে কণাগুলো থাকে তারা কিন্তু সবাই সমদশায় থাকে, এবং আমার সোর্স থেকে আলোটা কিন্তু সমান সমান সমদশায় থাকে এমন কণাগুলো, অথবা তরঙ্গ মুখের উপর অবস্থিত কণাগুলো কিন্তু সোর্স থেকে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করার পরে পাওয়া যায়। তো এখান থেকে এটা যতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটাও ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করে আসছে। তাহলে আমি যদি এখন এখানে একটা রেখা টানি, এই রেখাটা হচ্ছে আমার একটা তরঙ্গ মুখের মতো আচরণ করে। এবার আমি এরপরে যেটা বলেছি যে এইখান থেকে এই আলোটা কিন্তু এখনো আমার প্রতিফলক পৃষ্ঠকে টাচ করে নাই। তো এই যে প্রতিফলক পৃষ্ঠকে টাচ করে নাই, তো আমি চাচ্ছি প্রতিফলক পৃষ্ঠকে টাচ করতে, মানে নেক্সট স্টেপ। তো ধরে নিচ্ছে এই আলোটা এখান থেকে আরো কিছুটা দূরত্ব অতিক্রম করে এখানে পৌঁছাইলো, এবং অবশ্যই এই দূরত্বটা কতটুকু হবে, আলোর বেগ যদি সি হয় আর সময় যদি টি নেয়, সিটি। তাহলে এখন এই সিটি এর সমপরিমাণ দূরত্ব সে অতিক্রম করার পরে কি টাচ করছে, এই যে প্রতিফলক পৃষ্ঠটা টাচ করেছে। এখন এই সময় আমাদের নিশ্চয়ই এইখানে যে কণাটা, সেখানের আলোটাও তো একই দশা এবং একই বেগ নিয়ে, একই শক্তি নিয়ে এখান থেকে প্রতিফলিত হবে। তাহলে ও যদি প্রতিফলিত হয়, তাহলে ধরে নিচ্ছি সে প্রতিফলিত হয়ে এভাবে চলে গেছে। কিন্তু যত দূরে যাক, আমার হিসাবটা করতে হবে এখান থেকে এখানে আসতে সে কতটুকু সময় নিছে আর কত বেগে আসছে। যেহেতু মাধ্যম একই, তার মানে এখান থেকেও সে ঠিক ওই একই বেগে ওই একই সময় কতটুকু যাচ্ছে, ধরে নিলাম এই পরিমাণ গেছে, মানে আমি এইটার সমপরিমাণ নিয়ে এখানে দাগতাম। তাহলে এইখানে এখন যদি একটা বিন্দু কল্পনা করা হয়, এটার দ্বিতীয় বিন্দু, আর এইটার দ্বিতীয় বিন্দু হচ্ছে এটা। এবার এদেরকে স্পর্শ করে যদি আমরা একটা দাগ টানি, তাহলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে আরেকটা তরঙ্গ মুখ। এখন এই তরঙ্গ মুখটা কোন জায়গা থেকে আসছে, এই তরঙ্গ মুখ থেকে আসছে। তার মানে এই তরঙ্গ মুখের সেকেন্ড তরঙ্গ মুখটা হচ্ছে এইটা। তো এবার এগুলা থেকে আমরা আসলে আমাদের জিওমেট্রিক কনসেপ্ট ব্যবহার করে আলোর প্রতিফলনটাকে বোঝানোর ট্রাই করছি। তো আমি আবারও বুঝাইলাম যে দুইটা আলোক রশ্মি এখানে আসছে, একই পরিমাণ সময় একই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তো সেই দূরত্বকে টাচ করে, মানে দুইজনকে টাচ করে আমি যখন স্পর্শ প্রাপ্তি, সেটা আমার একটা তরঙ্গ মুখের মতো কাজ করতেছে। এবার আবার এখান থেকে এটাকে এই পর্যন্ত আনছি, যতটুকু সময় আর যত বেগে সে আসছে, সেই সময় আর বেগ গুণ করে যে দূরত্ব পাওয়া যায়, ওই পরিমাণ দূরত্ব আমরা এখান থেকে সে প্রতিফলিত এদিকে যাচ্ছে, দূরত্ব নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। এবার এই বৃত্তচাপের উপরস্থ একটা বিন্দু আর এই বিন্দু, অর্থাৎ এটার দ্বিতীয় বিন্দু আর এটার দ্বিতীয় বিন্দু, এদেরকে স্পর্শ করে আমি যখন আবার একটা রেখা পাইলাম, এটা আমার দ্বিতীয় তরঙ্গ মুখ হিসেবে কাজ করতেছে। এরপর আমরা জিওমেট্রি কনসেপ্টের, অর্থাৎ আমাদের প্রতিফলন দেখানোর জন্য আমাদের যা যা আলোচনা করা লাগছে, আমরা এখানে একটা অবিলম্ব টানছিলাম। সেই ক্ষেত্রে আমার এইটা আমাদের আপতন কোণ হিসেবে কাজ করছে, এটা আমাদের প্রতিফলন কোণ হিসেবে কাজ করছে। তো এদেরকে নিয়ে আমরা এখানে যে কাজগুলো করা দরকার ছিল আমরা সেগুলো করছি। আমরা এই কোণটাকে বের করছি, এই কোণটাকে বের করছি, একটা আই একটা আর আমরা দেখা দিচ্ছি, দিয়ে আমরা প্রমাণ করছি সার্বিকভাবে যে আই ইজ ইকুয়াল টু আর। এটা ছিল আমাদের আলোচনার বিষয়। তো চিত্রটা আমি এক্সপ্লেইন করে দিলাম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ব্যতিচার পার্ট। এই টোটাল পার্টটাতে কিছু বেসিক ডেফিনিশন আমাদের ভালোভাবে জানা থাকতে হবে। আমি নামগুলো লিখতেছি এবং আমি প্রত্যেকটা নিয়ে আলোচনা অবশ্যই করব, কিন্তু আমি রিকোয়েস্ট করব যে তোমরা বই থেকে খুব সুন্দর করে নোটগুলো করবা। আমি অবশ্যই আমার মতো করে আলোচনা করে দিব, আমি প্রত্যেকটা কনসেপ্ট বুঝাইয়া দিব, বই থেকে তোমরা নোট করবা। আর যদি তোমাদের কাছে ভালো না থাকে আমাকে বলে, আমি ছবি দিব, কোনো সমস্যা নেই। তা আমরা যখন ব্যতিচার পড়ব, ব্যতিচার পড়তে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে তরঙ্গের উপরিপাতন, যেটা অলরেডি আমি পড়াইছি, কিন্তু আজকে আবার পড়াবো দরকার হলে তরঙ্গের
উপরিপাতন। এই জিনিসটা আমাদের জানতে হবে। তরঙ্গের উপরিপাতন জানার পর ব্যতিচারের জন্য আমাদের যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেটা মেইনটেইন না করলে জীবনও হবে না, সেটা হচ্ছে সুসংগত উৎস। সুসংগত উৎস, সুসংগত উৎসের পরে আমাদের যা যা জানতে হবে সেটা হচ্ছে কি, যে তরঙ্গের উপরিপাতন জানলাম, সুসংগত উৎস জানলাম। এই দুইটা জিনিস জানার পরে আমরা কি জানতে পারবো, ব্যতিচার জানতে পারবো। যে ব্যতিচার তাহলে কি, ব্যতিচারের সংজ্ঞাটা আমরা বুঝতে পারবো। ব্যতিচার বুঝার পর আমরা এরপরে ব্যতিচার হওয়ার শর্ত কি, ব্যতিচার হওয়ার শর্তগুলো আমরা জানতে পারবো। ব্যতিচার হওয়ার শর্ত। এরপরে আমরা নেক্সট যেটা জানবো বা জানা লাগবে এই চ্যাপ্টার ক্লিয়ার হওয়ার জন্য, পার্ট ক্লিয়ার হওয়ার জন্য, সেটা হচ্ছে যে চির বা স্লিট। চির বা স্লিট বলতে কি বুঝি আমরা, আমরা এখানে বারবার করে ব্যবহার করব চির বা স্লিট। লাস্টলি যেটা জানবো সেটা হচ্ছে ব্যতিচার ঝালর বা পট্টি। ব্যতিচার ঝালর বা পট্টি বা ইংরেজিতে ফ্রিঞ্জ বলি আমরা এটা। ওকে, এই টোটাল এই কয়েকটা বিষয় আমরা ক্লিয়ার হওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত পার্টে যেতে পারবো। আর কাঙ্ক্ষিত পার্ট কি, এই ব্যতিচার নিয়ে 1801 সালে মিস্টার ইয়ং একটা এক্সপেরিমেন্ট চালাইছে। আর যে এক্সপেরিমেন্টের মাধ্যমে হাইগেনের যে তত্ত্বটা, এটা আরো বেশি প্রবল বা জোরালো হয়ে গেছে। আর তার ওই তত্ত্বটাকে আমরা বলি ইয়ং এর ডিচির পরীক্ষা। এই জিনিসটার পরে আমরা ইয়ং এর ডিচির পরীক্ষা, ইয়ং এর ডিচির পরীক্ষা। ওকে, ইয়ং এর ডিচির পরীক্ষা সম্পর্কে আমরা জানবো। আবার ওনার পরীক্ষার ভিতরে অনেক কিছু আছে, সেটাতে স্টেপ বাই স্টেপ আসবে। তো সর্বপ্রথম এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার হতে হবে। তো এই জিনিসগুলোকে আমি আলোচনা করার পূর্বে চলো আমরা একটা এক্সপেরিমেন্ট দেখে আসি, একটা ভিডিও দেখে আসি, তাহলে সেখান থেকে আমরা কিছুটা ধারণা পেতে পারবো আসলে এই জিনিসগুলো বলতে কি বুঝি। তো চলো আমরা ভিডিওটা দেখে আসি। ওকে, স্টপ করো। You would expect him to go through each slit and just produce a bright spot underneath, so we would see two bright spots on the bottom of the box. But if light's behaving as waves, then the wave from one slit can interact with the waves from the other slit. I've got a demonstration here on a little pond where we can see this with water waves. I have two sources of ripples, which are basically like the two slits. When I create ripples with a single source, they travel out with circular wavefronts. Nothing particularly surprising there. But if I add a second source of ripples, then we start getting an interesting pattern. This pattern is created by the ripples from the two sources interacting with each other. Where they meet up peaks with peaks and troughs with troughs, the amplitude of the wave is increased. That's what we call constructive interference. But if the peak from one wave meets up with the trough from the other, then we get destructive interference, and there's basically no wave there. And this is exactly what was happening with the light. When the light from one slit met up, peaks with peaks and troughs with troughs, they constructively interfered and produced a bright spot. But if the trough from the wave from one slit met up with the peak of the wave from the other slit, they would destructively interfere, and you wouldn't see any light there. It's light canceling itself out. It's basically the same as like having two drops of water fall in a swimming pool. Right. Exactly the same And they go pattern. and overlap. As this ripple overlaps with those ripples, Yeah. down the bottom, you get a series of তো আমরা যেটা দেখলাম ভিডিওতে, কি দেখতে পেলাম, যে ভিডিওতে একজন লোক পানির উপরে দুইটা বল বা যে কোনো কিছু দিয়ে আঘাত করতেছে। এজ এ রেজাল্ট উনি দুইটা ঢেউ তৈরি করতে পারছে। তো এখন আমরা দেখতে পেলাম যে দুইটা সোর্স ঢেউ তৈরি করার জন্য উনি ব্যবহার করছে। তো দুইটা সোর্স থেকে যখন ঢেউ সৃষ্টি হচ্ছে, এবং উনি খেয়াল করলে দেখতে পাবা যে ঢেউগুলো কিন্তু প্রায় সমশক্তি সম্পন্ন, সমান তরঙ্গ দৈর্ঘ্য, সমান কম্পাঙ্ক, সমান বিস্তার বিশিষ্ট ঢেউ তৈরি করতেছে। তো যদি আমাদের দুইটা উৎস, এই যে দুইটা বল দিয়ে আঘাত করতেছে, এই দুইটা উৎস থেকে আমরা সমান তরঙ্গ দৈর্ঘ্য, সমান বিস্তার, সমান কম্পাঙ্ক, ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি সোর্স দুইটা সমদশার সম্পন্ন তরঙ্গ সৃষ্টি করতে পারে, তখন ওই সোর্সকে আমরা বলে থাকি সুসংগত উৎস। তো স্যার একটা কথা, যার মানে কি, যে আমাদের ব্যতিচার হওয়ার জন্য সর্বপ্রথম দুইটা সোর্স লাগে।
এটা কেমন কথা স্যার? একটা সোর্স দিয়ে কি সম্ভব না? একটা উৎস থেকে কি সম্ভব না? হ্যাঁ, একটা উৎস দিয়ে আমরা ব্যতিচার করতে পারবো, কিন্তু আমাদের মূল যে ব্যাপার, একটা তরঙ্গ আরেকটা তরঙ্গকে ছেদ করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা তরঙ্গ সৃষ্টি করতে হবে, যেটা একটা সোর্স থেকে সরাসরি আমরা পাবো না, কোনো একটা বিশেষ প্রক্রিয়া করে করতে হবে। তো এখন অনেকেই হয়তো এক্সপেরিমেন্ট এটা করতে যাবা, কিন্তু মজার বিষয় হলো তোমরা কিন্তু সমদশা তৈরি করতে পারবা না। হয় সমদশা, নইলে দুজনের মধ্যে একটা বিশেষ দশা পার্থক্য বজায় রাখতে হবে সর্বদা। তার মানে কি, মনে করো দুইজন ব্যক্তি দৌড়াইতেছে, যদি এক্সাম্পল স্বরূপ বলি, দুজন ব্যক্তি দৌড়াচ্ছে, এখন একজনের ব্যাগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আরেকজনের ব্যাগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ওকে, অথবা দুইজনের ব্যাগই হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, সরি ব্যাগের তফাৎ হবে না, দুইজনের ব্যাগে 3 মিটার পার সেকেন্ড। এখন একজন আছে কিছুটা পিছনে, কতটুকু? 2 মিটার পিছনে, তাহলে অপরজন 2 মিটার সামনে, তাহলে এদের মাঝে ব্যাগ কিন্তু সর্বদা সেম, অর্থাৎ তরঙ্গের শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য সবকিছু সেম। তাহলে এই তরঙ্গ দুইটা বা এই লোক দুইটা যখন দৌড় শুরু করবে, তখন তাদের মধ্যে কিন্তু যে 2 মিটার পার্থক্য ছিল এইটাই সর্বদা বজায় থাকবে, যদি ব্যাগ চেঞ্জ না হয়। তাহলে সমদশায় থাকতে পারে, অথবা একটা নির্দিষ্ট দশা পার্থক্য বজায় রেখে সমান তরঙ্গ দৈর্ঘ্য, সমান কম্পাঙ্ক এবং বিস্তার বিশিষ্ট দুইটা তরঙ্গ যদি একই সাথে অগ্রসর হইতে থাকে সামনের দিকে, তখন এদের চলাচলের কোনো একটা মুহূর্তে যদি একই সাথে অগ্রসর হতে থাকে, যেই সোর্স থেকে আসছে, আগে এটা একটু বলি, সুসংগত উৎসটা ক্লিয়ার করি, তারপরে যাচ্ছি। তো একই সাথে যখন চলতে থাকবে, তখন তারা যে সোর্স থেকে আসছে, ওই সোর্স দুইটাকে আমরা বলে থাকি সুসংগত উৎস। তার মানে সুসংগত উৎস হওয়ার জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের তরঙ্গ দুইটা, যে উৎস দুইটা থেকে সৃষ্টি হবে, ওদের মধ্যে দশা পার্থক্যটা হয় তারা সমদশায় থাকবে, নাইলে একটা নির্দিষ্ট দশা পার্থক্য সর্বদা বজায় থাকবে, আর তাদের তরঙ্গ দৈর্ঘ্য, তাদের কম্পাঙ্ক, তাদের বিস্তার, এগুলো সব সেম হবে। তখন ওই উৎস দুইটার যে তরঙ্গ, এই তরঙ্গ দ্বয়গুলাকে সুসংগত উৎস থেকে আসছে বলে বলা। তার মানে একই দশায় অথবা একটা নির্দিষ্ট দশা পার্থক্য বজায় রেখে দুইটা তরঙ্গ যখন সমান কম্পাঙ্ক, সমান বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে অগ্রসর হবে, তখন ওই তরঙ্গদ্বয় যে উৎসদ্বয় থেকে আসছে, ওই উৎসদ্বয়কে আমরা বলে থাকি সুসংগত উৎস। এখন স্যার, এরকম দুইটা উৎস থেকে সুসংগত আনা খুব টাফ হয়ে যায়, অর্থাৎ প্রায় সমান আমরা আনতে পারি না সহজে। তো যদি আমরা সহজে আনতে না পারি, তাহলে স্যার এই ব্যতিচারও ঘটানো সম্ভব না। অনেকেই এটাকে হাত গুটায় রেখে দিবে, কিন্তু আমাদের এই জায়গাটায় আমরা যদি একটা বিশেষ প্রক্রিয়া অবলম্বন করি, তাহলে কিন্তু আমরা একই তরঙ্গ দৈর্ঘ্য, একই কম্পাঙ্ক, একই বিস্তার বিশিষ্ট বের করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে হাইগেনের তত্ত্বকে ফলো করা লাগবে। স্যার হাইগেন কি বলছিল, যে একটা সোর্স থেকে যখন আলো বের হয়ে যায়, তখন সে কোনো একটা তরঙ্গ মুখের উপর যখন পড়ে, তখন ওই তরঙ্গ মুখের উপর অবস্থিত একাধিক সমদশা সম্পন্ন কণাগুলো কিন্তু পরবর্তী সোর্স হিসেবে কাজ করে। এবার এই পরবর্তী সোর্স থেকে যে আলো বা তরঙ্গটা বের হয়ে যায়, সেটা কিন্তু সমান তরঙ্গ দৈর্ঘ্য, ব্যাগ এবং বিস্তার এবং কম্পাঙ্ক বিশিষ্ট হয়েই কিন্তু বের হয়। তার মানে কি, যে দ্বিতীয় ক্ষেত্রে যখন বের হচ্ছে, তখন কিন্তু সোর্স আর একটা রইল না, তখন সোর্স কয়টা হয়ে যাচ্ছে? দুইটা হয়ে যাচ্ছে। আর এই সোর্স দুইটার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক সবই কিন্তু সেম থাকে। তার মানে এই ধরনের একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা ব্যবহার করতে পারবো, যেটা আমরা হাইগেনের তত্ত্ব থেকে পাইছি। তার মানে আমরা উৎস দুইটা না হইলেও কোনো সমস্যা নেই, একটা উৎস দিয়ে আমরা দুইটা উৎসের কাজ করতে পারবো। আমি চিত্রটি কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো, এবং তোমরা কিন্তু কিছুক্ষণ আগে ভিডিওতেও দেখে আসছো। তো আমার সুসংগত উৎস কি, এটা আমি ক্লিয়ার করছি। আমি আগে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করবো, তাহলে তরঙ্গের সুসংগত উৎসটা ক্লিয়ার করবো। এখন এই সুসংগত উৎস থেকে, এখন উপরিপাতন কিন্তু সুসংগত উৎস হইতে হবে এমন কোনো কথা না। উপরিপাতন হচ্ছে একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের সাথে মিলিত হওয়ার মানেই হচ্ছে উপরিপাতন। তো সেটা সুসংগত হইতে পারে, আবার সুসংগত না হইলেও হইতে পারে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু সুসংগত হইতে হইলে কি কি লাগবে সেগুলো বললাম। তাহলে আগে এটা সংজ্ঞাটা আলোচনা করলাম, এখন উপরিপাতনটা আলোচনা করব, তারপরে আমরা ব্যতিচার। এখন উপরিপাতনটা কি? সুসংগত উৎস আমরা আলোচনা করলাম, এবার উপরিপাতন নিয়ে আলোচনা করব। উপরিপাতনটা কি? যে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যখন তরঙ্গ সঞ্চালিত হয়, আমি আবারও বলি, কোন একটা মাধ্যমের মধ্য দিয়ে যখন তরঙ্গ সঞ্চালিত হয়, তখন ওই মাধ্যমের কোন একটা কণার উপর যদি একই সাথে দুইটা তরঙ্গ এসে পতিত হয়, ধরো এই একটা কণা, এখন একটা তরঙ্গ এইভাবে গিয়ে ওর উপর পতিত হয়েছে, ধরো আরেকটা তরঙ্গ এইভাবে গিয়ে ওর উপর পতিত হয়েছে, দুইটা তরঙ্গ একই সাথে গিয়ে ওর উপর পতিত হইল।
তরঙ্গ দুটো কেমনে আছে সেটা আমার দরকার নেই, সুসংগত আছে না অন্য আছে সেটা এখন হিসাব করবো না, এখন জাস্ট উপরিপাতন বুঝবো। তো কোন একটা মাধ্যমের, আবারও বলি, কোন একটা মাধ্যমের মাধ্যমে স্থিত কোন একটি কণার উপর যখন দুটি তরঙ্গ আইসা উপরিপাতিত হয়, মানে কি দুটি তরঙ্গ আইসা পড়ে, তখন ওই কণাটাকে ওই দুইটা তরঙ্গই কিন্তু ধাক্কা দেয় কম্পন হওয়ার জন্য। তো এই কম্পনটা কণাটা কতটুকু হবে এই জিনিসটাই কিন্তু উপরিপাতনের মাধ্যমে আমরা বলতে পারি। তো এখন মনে করো একটা লোকরে একজন লোক ধাক্কা দিল, সে একটা ধাক্কা পাইলো, আরেকজন লোক ধাক্কা দিল, সে কিন্তু আরো একটা ধাক্কা পাইলো, তার মানে লোকটার টোটাল ধাক্কা দুইজনে মিলিত হয়েছে। এখন কেমন হতে পারে, ধরো আমিও ধাক্কা দিলাম, আরেকজন ধাক্কা দিলে একই সাথে, সে কিন্তু অনেক দূর চলে যাবে, কারণ ডাবল ধাক্কা সমান শক্তি পাইছে। আবার এমন যদি হয় আমি এদিক থেকে যে ধাক্কা দিচ্ছি অপরজন তার বিপরীত দিক থেকে সেই পরিমাণ ধাক্কা দিচ্ছে, তখন কিন্তু সে কোথাও সরবে না, সে আগের জায়গাতেই সে জিরোতে থেকে যাবে, তার কোনো কম্পন তৈরি হবে না। তো এই দুইটা কথা বলার উদ্দেশ্য আছে। তার মানে কি বুঝতেছি যে আমাদের যে কণাটা তার কম্পন কতটুকু হবে এটা ডিপেন্ড করতেছে ওই তরঙ্গ দুইটার আলাদা আলাদা ভাবে যে শক্তি তার উপর প্রয়োগ করতো, সেই শক্তি দুইটার বীজগাণিতিক যোগফলের সমান। স্যার বীজগাণিতিক কেন বলবো? কারণ সে প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। তা আমরা একবার প্লাস বলবো না মাইনাস বলবো, এত ঝামেলা তো না, আগে বীজগাণিতিক বলে ফেলছি। বীজগাণিতে প্লাস ক বোঝায় মাইনাস ক বোঝায়, বিপরীত দিক থেকে হইলে মাইনাস হয়ে যাবে আর একই দিক থেকে হলে প্লাস হবে। তাহলে তরঙ্গ স্থির কোন কণার উপর যখন একই সাথে দুটি তরঙ্গ এসে পতিত হয়, তখন ওই কণাটার যে কম্পন হয় সেই কম্পনটা হবে যে দুইটা তরঙ্গ এসে পতিত হয়েছে তাদের আলাদা আলাদা ভাবে যে বিস্তার, ওই আলাদা আলাদা ভাবে বিস্তারের যোগফলের সমষ্টি সমান, অর্থাৎ কম্পনের বিস্তারটা হবে তাদের আলাদা আলাদা বিস্তারের যোগফলের সমান। তাহলে স্যার আর টোটাল তরঙ্গের যে শক্তিটা হবে সেটা হবে আলাদা আলাদা তরঙ্গদ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ মূল কথা হচ্ছে তাদের যে সরণ হবে, অর্থাৎ কণাটা যে সরণ হবে সেটা হবে আমার তরঙ্গদ্বয়ের যে আলাদা আলাদা ভাবে সে যে সরণ তৈরি করতো, মানে আমি ধাক্কা দিলে তার যতটুকু সরণ হইতো, আরেকজন আলাদা ভাবে ধাক্কা দিলে তার যতটুকু সরণ হইতো, এখন দুইজনে মিলে ধাক্কা দিচ্ছি, তাহলে টোটাল সরণটা হবে ওই দুইটার যোগফলের সমান। যে কথাটাকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি যে y ইজ ইকুয়াল টু, ধরো একজন সরণ করতো y1, আরেকজন সরণ করতো y2, তার মানে তাদের সমষ্টিটা হবে y1 প্লাস y2। এখানে প্লাস বলতে বীজগাণিত। এখন একজন যদি প্লাসের হয় আরেকজন যদি মাইনাসের হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, সেটা আলাদা বিষয়। তাহলে স্যার উপরিপাতন কথাটাকে আমরা বুঝতে পারছি যে তরঙ্গ স্থিত কোন মাধ্যম স্থিত কোন কণার উপর যদি দুটি তরঙ্গ আলাদা আলাদা ভাবে এসে পড়ে, তখন ওই কণাটার যে সরণ হবে সেই সরণটা হবে যে তরঙ্গ দুটো এসে তাকে তার উপর পতিত হয়েছে, তারা আলাদা ভাবে ওই কণাটার যে সরণ তৈরি করতো প্রত্যেকে আলাদা আলাদা ভাবে সেই সরণের বীজগাণিতিক সমষ্টির সমান। তাহলে আলাদা আলাদা ভাবে একজন সরণ তৈরি করতো y1, আরেকজন সরণ তৈরি করতো y2, তাহলে এই আলাদা আলাদা ভাবে এই দুইটার বীজগাণিতিক সমষ্টির সমানই হবে বর্তমানে এই কণাটার লব্ধি সরণ। ওকে, তাহলে আমরা উপরিপাতনটা বুঝতে পারলাম। উপরিপাতন মানে হচ্ছে একটা কণার উপরে একই সাথে দুইটা তরঙ্গ পড়লে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা উপরিপাতন। এখন এই উপরিপাতনের মধ্যে কিছু বিষয় আছে। কি বিষয়? আমরা দেখতে পাই যে মাঝে মাঝে কিছু কিছু কণার তীব্রতা অনেক বেড়ে যাচ্ছে, আবার কিছু কিছু কণার তীব্রতা জিরো হয়ে যাচ্ছে, মানে অনেক কমে যাচ্ছে। তো এই যে তীব্রতা বেড়ে যাওয়া বা এই যে কমে যাওয়া, এই জিনিসটাকে আমরা বেসিক্যালি বলে থাকি ব্যতিচার। তার মানে কি, যে সুসংগত উৎস থেকে যখন সমদশায় অথবা একটা নির্দিষ্ট দশা পার্থক্য বজায় রেখে দুটো তরঙ্গ বের হয়ে আসে, তখন এই তরঙ্গ দুইটা যখন একে অপরের উপর উপরিপাতিত হয়, তখন দেখা যায় যে আমি যদি এখন আলোর রিসপেক্টে বলি আলো, শব্দের রিসপেক্টে বলি শব্দ, আমাদের আলো অথবা শব্দ এদের তীব্রতা অনেক গুণ বেড়ে যায় অথবা অনেক গুণ কমে যায়। যদি সমদশায় মিলিত হয় তাহলে তীব্রতা অনেক বেড়ে যায়, আর যদি বিপরীত দশায় মিলিত হয় তীব্রতা অনেক কমে যায়। তো এই যে তীব্রতা অনেক বেড়ে যাওয়া বা কমে যাওয়া নামক যে ঘটনাটা, এই ঘটনাটাকেই আমরা বলে থাকি ব্যতিচার, যেটা তোমরা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখছিলা। দুটো তরঙ্গ যখন একে অপরকে ছেদ করতেছিল তখন কি ঘটতে পারে, আমি যদি একটু হালকা করে দেখাই তোমাদেরকে, চিত্র এঁকে যদি ওনার কনসেপ্টটাকে যদি দেখাই যে কি ঘটতে পারে, যে এখান থেকে একটা সোর্স, এখান থেকে একটা তরঙ্গ এভাবে কিন্তু সামনের দিকে মুখ অগ্রসর করতে থাকবে, আবার এখানে একটা সোর্স, এখান থেকেও সেম একই কিন্তু এভাবে কিন্তু অগ্রসর হতে থাকবে। ওকে, তো আমি এখন লাল কালিতে আরেকটা জিনিস একটু দেখাবো। লাল কালিতে যেটা দেখাবো সবগুলাতে দেখাচ্ছি না, শুধু একটাতে দেখাচ্ছি। মনে করো এরকম ভাবে
তো তোমরা একটা জিনিস খেয়াল করো যে এই যে আমার এখানে তারা ছেদ করলো, এই যে ছেদটা করলো, ডট ডট দিয়ে আমি দেখাচ্ছি তরঙ্গের এই যে তরঙ্গটা, এই হলো তরঙ্গ শীর্ষ আর এই হলো তরঙ্গ খাঁজ। এই খাঁজ জিনিসটা আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি। তাহলে দেখো শীর্ষের সাথে খাঁজ মিলিত হয়েছে, শীর্ষ হচ্ছে পজিটিভ দিকে, খাঁজ হচ্ছে নেগেটিভ, দুইজনের দশা কিন্তু এক না, তার মানে কি এরা একে অপরের বিপরীত দশায় মিলিত হয়েছে। আবার এখানে দেখো এই যে সমদশায় মিলিত হয়েছে, সমদশায় মিলিত হয়েছে, সমদশায় মিলিত হয়েছে, সমদশায় মিলিত হয়েছে, তার মানে এই জায়গাটাতে আমরা যে আলোটা পাইতে পারি এটা কিন্তু উজ্জ্বল আলো পাবো। কিন্তু যেখানে যেখানে বিপরীত দশায় মিলিত হচ্ছে, যেখানে যেখানে বিপরীত দশায় মিলিত হচ্ছে সেই জায়গায় গেলে কিন্তু আমরা অন্ধকার আলো পাবো। ওকে, তো এই যে হঠাৎ করে উজ্জ্বল আলো, হঠাৎ করে অন্ধকার আলো সৃষ্টির যে ঘটনাটা কেন ঘটে? কারণ হচ্ছে যখন তারা হয় সমদশায় মিলিত হবে উপরিপাতনে, সমদশায় মিলিত হইলে উজ্জ্বল বেশি হবে, আর বিপরীত দশায় মিলিত হইলে একদম উজ্জ্বলতা ভ্যানিশ হয়ে যাবে, একজন আরেকজনকে ভ্যানিশ করে ফেলবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা দুই ধরনের ঘটনা পাই, হয় আমরা উজ্জ্বল আলো পাই, নাহলে আমরা অন্ধকার পাই। এই যে আলোর উজ্জ্বলতা আর অন্ধকার তৈরি হওয়ার যে ঘটনাটা একজন আরেকজনের উপর উপরিপাতনের ফলে, এই ঘটনাটাকে আলোর ব্যতিচার বলা। তাহলে স্যার আমরা আলোর ব্যতিচারের কনসেপ্ট বুঝতে পারছি যে দুইটা সুসংগত উৎস থেকে যখন আলোক তরঙ্গ বের হয়ে আসবে তখন তারা একে অপরের উপর উপরিপাতনের ফলে কখনো কখনো সমদশায় উপরিপাতিত হবে অথবা কখনো কখনো বিপরীত দশায় উপরিপাতিত হবে। এখন সমদশায় যখন উপরিপাতিত হবে অর্থাৎ শীর্ষ শীর্ষ যখন একে অপরকে ছেদ করবে তখন আমার নতুন যে তরঙ্গটা বা কণাটার যে লব্ধি সরণ তৈরি হবে সেটা অনেক বেশি হবে, অর্থাৎ আমরা তখন আলোর ক্ষেত্রে উজ্জ্বল আলো পাবো। আর যখন বিপরীত দশা অর্থাৎ শীর্ষ যখন খাজের সাথে ছেদ করবে তখন আমরা সেখানে একজন একজনকে ভ্যানিশ করে কোনো আলোই পাবো না। তাহলে একটা আলো একটা আলোকে ভ্যানিশ করে ফেললে অন্ধকার চলে আসবে, তখন সেই জায়গায় আমরা অন্ধকার পেয়ে থাকি। তো এই যে উজ্জ্বল আলো আর অন্ধকার আলো পাওয়ার ঘটনাটাই হচ্ছে আমাদের ব্যতিচার। তাহলে আমরা ব্যতিচার কি ইনশাআল্লাহ বুঝতে পারছি, ডেফিনিশনটা তোমরা বই থেকে সুন্দর করে লিখে নিবে। তা আলোর ব্যতিচার বুঝলাম, সুসংগত উৎস বুঝলাম, উপরিপাতন বুঝলাম। এখন আসো যে এই ব্যতিচার কখন হবে। অলরেডি বুঝে ফেলছো তোমাদের ব্যতিচার হইতে গেলে উৎস সুসংগত হইতে হবে, ব্যতিচার হইতে গেলে তরঙ্গদেরকে উপরিপাতিত হইতে হবে, আবার উপরিপাতনটা সমদশায় হইতে হবে, না হয় বিপরীত দশায় হইতে হবে। এই যে কিছু শর্ত আছে এই শর্তগুলো পালন করলেই আমাদের তখন সে ব্যতিচার সৃষ্টি করতে পারবে, আদারওয়াইজ ব্যতিচার সৃষ্টি করতে পারবে না। তার মানে কি যে ব্যতিচার সৃষ্টির শর্তগুলো হচ্ছে আমি যা যা সংজ্ঞাতে বলছি বা কথার মধ্যে বলছি এগুলোই হচ্ছে ব্যতিচার সৃষ্টির শর্ত। তো ব্যতিচার সৃষ্টির শর্তগুলো মুখস্থ করে ফেলতে হবে। এবার আসো চির বা স্লিপ যদি বলি, স্যার খুবই ছোট দৈর্ঘ্যের তুলনায়, মানে আমরা যদি দৈর্ঘ্যের সাপেক্ষে চিন্তা করি তাহলে খুবই নগণ্য, এক কথায় খুবই ছোট ছিদ্র বিশিষ্ট ছিদ্রগুলোকে আমরা চির বলে থাকি। যেমন আমি তোমাদেরকে সহজে বোঝার জন্য বলি, চা পাতা ছাকার জন্য যে ছাকনিগুলো থাকে এদের ছিদ্রগুলো কিন্তু খুবই ছোট। এই ধরনের ছোট ছিদ্র অর্থাৎ প্রস্থ প্রায় নগণ্য, নাই বললেই চলে, এতটা ছোট ছিদ্র বিশিষ্ট ছিদ্রগুলোকে আমরা স্লিট বা চির বলে থাকি। ওকে, এবার আসো ব্যতিচার ঝালর কি। তোমরা অলরেডি দেখছো, আমি কিছুক্ষণ আগে বলছি যে ব্যতিচার সৃষ্টি হচ্ছে, তো যেই যে জায়গায় সমদশা হচ্ছে সেখানে উজ্জ্বলতা বেড়ে যাচ্ছে, যেই যে জায়গায় বিপরীত দশা হচ্ছে সেখানে অন্ধকারের পরিমাণ বেড়ে যাচ্ছে। তখন আমরা যদি একটা পর্দা ফেলি, মানে তাদের সামনে যদি একটা পর্দা রাখি, এই পর্দার মধ্যে তারা কিছু কিছু জায়গায় উজ্জ্বল আলো ফেলবে, কিছু কিছু জায়গায় অন্ধকার আলো ফেলবে। উজ্জ্বল আলো অন্ধকার আলো, উজ্জ্বল আলো অন্ধকার আলো, এভাবে উজ্জ্বল আলো অন্ধকার আলো, উজ্জ্বল আলো অন্ধকার আলো। তো আমি যদি এখানে এটাকে উজ্জ্বল ধরি তাহলে এটাকে আমি অন্ধকার ধরলাম। এই যে কেটে দেওয়াগুলো হচ্ছে অন্ধকার, কেটে দেওয়াগুলো হচ্ছে কি অন্ধকার, কেটে দেওয়াগুলো অন্ধকার। তাহলে স্যার এই যে দেখেন আমরা পর্দার মধ্যে এক ধরনের ডোরা কাটা, যে শার্ট বা বিভিন্ন, এই যে আমার গেঞ্জিতেই আছে দেখো লাল নীল লাল এরকম ডোরা কাটা ব্যাপারটা চলে আসতেছে, এগুলোকে আমরা পট্টি বলি। তো আমাদের আলোর ক্ষেত্রে যেহেতু এটা ব্যতিচারের মাধ্যমে সৃষ্টি হয়েছে, আর পট্টিটাকে বাংলায় আরেকটা নাম বলে ঝালর বা ইংরেজিতে ফ্রিঞ্জ বলে থাকি আমরা। তাহলে এই যে এক ধরনের ডোরা কাটার মতো করে একটা ঝালরের মতো করে বা একটা পট্টি তৈরি হয়েছে, এটাকে আমরা বলে থাকি ব্যতিচার ঝালর। তার মানে ব্যতিচারের কারণে পর্দায় আমরা যে আউটপুটটা দেখতে পাচ্ছি বা যে আলোক চিত্রটা দেখতে পাচ্ছি সেটা কি এরকম উজ্জ্বল অন্ধকার ডোরা কাটা দেখতে পাচ্ছি, এইটাকে আমরা বলে থাকি ব্যতিচার ঝালর। তো
তো স্যার আমাদের কনসেপ্ট বা টপিকস রিলেটেড যে বিষয়গুলো বা কিওয়ার্ডগুলো আলোচনা দরকার ছিল বা তোমাদের সাথে ফ্যামিলিয়ারাইজ করার দরকার ছিল সেটা আমি করে নিলাম। এখন আসো এই ব্যতিচারকে ব্যাখ্যা করার জন্য এবং হাইগেন্সের নীতিটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যে আমাদের মিস্টার ইয়ং 1801 সালে যে এক্সপেরিমেন্টটা চালাইছে যার নাম হচ্ছে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ওই এক্সপেরিমেন্টটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো তার আগে এইটা রিলেটেড একটা ভিডিও চিত্র আমরা একটু দেখে আসি। Young's double slit experiment. We have earlier discussed the phenomenon of interference of waves. Therefore, it is natural to expect that light also exhibits the phenomenon of interference. But interference of light is not so evident as the interference of sound waves. This is due to the very small wavelength of light waves as compared to the wavelength of sound waves. In 1801, Thomas Young demonstrated successfully the interference of light by performing a double slit experiment. Young allowed sunlight to pass through a hole and then at some distance through two pinholes, S1 and S2. When light was received on a screen, an uneven distribution of light intensity was observed on the screen. A number of alternate dark and bright spots were seen on the screen. The phenomenon of interference can be understood on the basis of Huygens principle. The secondary wavelets coming from S1 and S2 have equal amplitude, velocity and wavelength. In figure, the continuous circular arcs represent the regions of wave crest. The dotted circular arcs represent regions of wave trough. At points marked by small circles, the trough of one wave is superposed over the trough of another wave, or the crest of one wave falls over the crest of another wave. According to the principle of superposition, the amplitude and hence the intensity of the resultant wave is maximum at these points. Similarly, the intensity is minimum at points marked by a cross. Thus, the resultant intensity is maximum along the lines connecting the crosses. On the screen, we get a number of alternate dark and bright regions of equal width. This is called interference pattern. Analytical treatment of interference. In the experimental setup, we use a sodium source of light. It gives an intensively bright golden yellow light. Ahead of this source of light, we have a single slit. It is rectangular and arranged vertically. It is nearly 1 mm wide, symmetrically to S. There are two slits, S1 and S2, which are nearly 0.3 mm wide. The distance D between the two slits is nearly 1 mm. A screen is held parallel to the slits at a distance of nearly 2 meters. The above arrangement ensures that light waves coming from S1 and S2 in the same phase. So, S1 and S2 are coherent sources. Let us consider a point P on the screen. When either S1 and S2 alone is opened, there is a continuous full light all along the screen. However, when both the slits are open, this uniformity disappears. Instead, we have a set of alternate bright and dark vertical lines, equally thick and equally distant from each other. These are called interference fringes. In arriving at P, the waves from S1 and S2
have to travel different paths. So, the waves arrive at P with a certain path difference. If path difference is equal to n lambda, or phase difference is 2n pi, then the two wave trains reinforce each other, giving a fringe of high intensity. If path difference is equal to n plus 1 by 2 into lambda, or phase difference. আমরা ভিডিওতে মোটামুটি ভাবে তো দেখলাম কিভাবে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা আসলে কাজ করে, বা কিছুটা ভিডিও তোমরা দেখছো, বাট আমি এখন এক্সপ্লেইন করব। সেটার সাথে আমার এখন এক্সপেরিমেন্ট মানে এক্সপ্লেনেশনটা কেমন হয় তোমরা মিলাবা, বাট বাস্তবে জিনিসটা একটু দেখে নিলা, অবলোকন করে নিলা যে তার ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা কেমন। তো এটা করার জন্য মিস্টার ইয়ং যেটা করছে, এটা যদি আমার কাগজ তল হয়, এটা লম্বভাবে এখানে একটা সোর্স নিচ্ছে। ধরো এটা হচ্ছে আলোর সোর্স, আমি মনে করে একটা সূর্যকেই বললাম। উনি কি করছে, এইখানে একটা এমন ভাবে দেয়াল তৈরি করছে, খুবই ছোট ছিদ্র। আমি লাল কালিতে এটাকে একটা ছিদ্র হিসেবে দেখাচ্ছি তোমাদেরকে। এটা একটা খুবই ছোট ছিদ্র। তো আলোটা যখন এখান থেকে এখানে আসে, তখন এটা কিন্তু পরবর্তী তরঙ্গ মুখ হিসেবে কাজ করতেছে। এখানে অনেকগুলো তরঙ্গ মুখ আছে, বাট সবগুলো পরে কিন্তু আলো যাইতে পারবে না, যেহেতু এটা বাধা, এটা একটা দেয়ালের মতো। তো উনি এরপরে এটার সাথে সমান্তরালে রেখে, ঠিক এটার সাথে সমান্তরালে রেখে কিছু দূরে পরস্পর থেকে অল্প বিস্তার বিশিষ্ট, খুব বেশি না, নামকরণ করি ছোট হাতের এ। এই ছোট হাতের এ বিস্তার বিশিষ্ট মানে কি, যে একটা চির থেকে আরেকটা চিরের দূরত্ব। মানে এটা যদি একটা চির হয়ে থাকে, এটা যদি একটা চির বা স্লিট বা ছিদ্র হয়ে থাকে, এটা থেকে এটার দূরত্ব হচ্ছে এ পরিমাণ দূরত্বে আছে তার। আচ্ছা স্যার, এখন এই ছিদ্রটাকে আমি নামকরণ করলাম S1, এই ছিদ্রটাকে আমি নামকরণ করলাম S2। তো আমাদের মিস্টার হাইগেনের কথা অনুযায়ী যদি বলি, এই ছিদ্র থেকে কিন্তু এভাবে তরঙ্গ সৃষ্টি হয়ে সামনে অগ্রসর হতে থাকে। এভাবে তরঙ্গ মুখ সামনে অগ্রসর হচ্ছে, মনে করে এভাবে সামনে এভাবে সামনে অগ্রসর হইতে হইতে কোন একটা সময় গিয়ে আমাদের এদের উপর গিয়ে পড়লো, কোন একটা সময় গিয়ে এই যে এদের উপর গিয়ে পড়লো। ওকে, এবার যখন এদের উপর পড়ছে, তখন হাইগেনের তত্ত্ব অনুযায়ী এবার কি, এখান থেকে এখানে তো সমান দূরত্ব গেছে, কারণ এই সোর্স থেকে এটা একটা সুসংগত উৎস, এখান থেকে সে এখানে একই সময় আসছে, এখান থেকে এখানে আর এখানে একই সময় গেছে। তার মানে সমান সময়ে যদি একই সমদশায় থাকে, তাহলে সমান দূরত্ব অতিক্রম করছে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বিস্তার সব সেম। উৎস সুসংগত হইলে সে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। আবার হাইগেনের নীতি অনুযায়ী একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে এমন কণাগুলোকে স্পর্শ করে আমরা যে মুখটা পাই, সেটাকে আমরা বলে থাকি তার পরবর্তী তরঙ্গ মুখ। তার মানে এই তরঙ্গ মুখের পরবর্তী তরঙ্গ মুখ হচ্ছে এটা। দেখেন এই যে ছিদ্রটা, এটার নিচে যে দেয়াল, এদিক দিয়ে আলো যেতে পারবে না, এটার উপরে যে দেয়াল, এদিক দিয়ে আলো যেতে পারবে না, ইভেন এই দেয়ালটুকু দিয়েও আলো যেতে পারবে না। তাহলে আলো যাইতে পারবে কোন দিক দিয়ে, একমাত্র এই ছিদ্র দিয়ে আর এই ছিদ্র দিয়ে। এখন এই দুইটা ছিদ্র দিয়ে যখন আলোটা বের হবে, তখন দুইটা ছিদ্রই তো সমদশায় আছে, অর্থাৎ হাইগেনের তরঙ্গ মুখের উপর অবস্থিত আছে। তাহলে এদের তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার, কম্পাঙ্ক সব সমান। তাহলে এরা একই কম্পাঙ্ক বিশিষ্ট, একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ সৃষ্টি করবে। তাহলে স্যার এবার এখান থেকে আবার তরঙ্গ সৃষ্টি হইল, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। আবার এটা থেকেও সেম একই ঘটনা, একই ঘটনা, একই ঘটনা, একই ঘটনা। তো এইভাবে স্যার সৃষ্টি হইতে হইতে মনে করেন এই এটারও সেম একই, এই এভাবে যাইতে থাকবে। তো একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন, যে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আমার বোর্ডে একটু বাঁকা দেওয়া হচ্ছে, এটার জন্য আমি দুঃখিত। মনে করেন এটা প্রাইম মিডল, তাহলে এইখানে আমি যদি একটা পর্দা ফেলি, তাহলে এই পর্দার উপরে আমি একটা আলো পাবো, যেটা খুবই উজ্জ্বল আলো পাবো, এবং এটা এখান থেকে যতটুকু দূরে, এখান থেকে ততটুকু দূরে, তাই এটাকে আমরা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা বলবো। এগুলো নিয়ে পরে এক্সপ্লেইন করতেছি। আমি এখানে একটা উজ্জ্বল আলো পাবো, কেন, সবগুলা তরঙ্গ সমদশায় ছেদ করছে। এখন স্যার কিছু কিছু জায়গায় এখানেও দেখেন আপনার সেম ভাবে ছেদ করছে, তাহলে এটা এভাবে গিয়ে মনে করেন এইখানে গিয়ে আরেকটা কি তৈরি করবে, উজ্জ্বল আলো তৈরি। সেই একই দেখো এখানেও সেম দশায় ছেদ করছে, এইখানেও
সেম দশায় ছেদ করছে, তাহলে এটাও এখানে গিয়ে কি করবে, আরেকটা উজ্জ্বল আলো তৈরি করবে। ওকে, তো আরেকটা উজ্জ্বল আলো যে তৈরি করবে, তো এরকম ভাবে যখন বিপরীত দশায় মিলিত হচ্ছে, এখন স্যার বিপরীত দশা বলতে আমি জাস্ট একটা দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য, এখান থেকে একটা আর্ট করি, এখান থেকে একটা আর্ট করি। তো সবাই একটু ভালো করে লক্ষ্য করো, এই যে এইখানে আমাদের পজিশনটা, এইখানের পজিশনটা, এই পজিশনগুলো কিন্তু আমাদের কি, আমার এখানে একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ শীর্ষ, আবার এই তরঙ্গের খাঁজ, এই তরঙ্গের খাঁজ, তার মানে এদেরকে ধরে আমরা যদি চিত্রটা তৈরি করি, তার মানে এই যে এখানে গিয়ে একটা আলো তৈরি করবে তারা, মনে করো অন্ধকার। তাহলে মূল কথা যেটা বুঝতে চাচ্ছি যে আমাদের তরঙ্গগুলো যখন সামনে অগ্রসর হয় তখন তাদের উপরে যে উপরিপাতন ঘটে, এই উপরিপাতন দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে সমদশায় আর একটা হচ্ছে বিপরীত দশায়। এখন এই সমদশায় হইলে যেটা হয় সেটা হচ্ছে তাদের উজ্জ্বলতা বেড়ে যায়, আর বিপরীত দশা হলে যেটা হয় তাদের উজ্জ্বলতা কমে যায়। তো এই যে উজ্জ্বলতা বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এই ঘটনাটাকে আমরা বলে থাকি আলোর ব্যতিচার। আর এই ব্যতিচারটা যখন আমরা পর্দার উপর ফেলি তখন আমরা যে চিত্রটা পাই সেটাকে বলে থাকি ব্যতিচার চিত্র বা পট্টি। তো স্যার এটা ছিল আমাদের ইয়ং এর এক্সপেরিমেন্টটা, একটা সোর্স, একটা ছিদ্র, তারপরে গিয়ে দুইটা ছিদ্র, তারপরে গিয়ে পর্দার উপর আমরা ফেলছি। তো এখন স্যার এই যে কনসেপ্টটা, এটাকে যদি একটু গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাই, গাণিতিকভাবে এটার ব্যাখ্যাটা কি বা বিস্তারটার উপরে, কারণ আমাদের অন্ধকার যেটা আসবে সেটাকে আমরা বলবো ধ্বংসাত্মক ব্যতিচার, আর উজ্জ্বল যেটা আসবে সেটাকে আমরা বলবো ঘটনমূলক ব্যতিচার। এখন আমাদের তো দরকার ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, কখন অন্ধকার হবে কখন উজ্জ্বল হবে, এটার পরে কোনটা অন্ধকার হবে কোনটা উজ্জ্বল হবে সেগুলো আমাদের বুঝতে হবে। তাহলে স্যার সেগুলো যদি আমরা বুঝতে যাই তাহলে আমাদের একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করতে হবে। তো আমি এখন ইয়ং এর বিচির পরীক্ষার ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা ব্যবহার করব এবং সেখান থেকে আমরা উজ্জ্বল এবং অন্ধকার আলোর সৃষ্টি হওয়ার শর্ত বের করব। তো আমরা গাণিতিক ব্যাখ্যাতে যদি যাই, সবাই গাণিতিক ব্যাখ্যাটা তোমরা খুব ভালো পারো, এখন তোমাদের আসলে এটা দেখানো না দেখানো সেম কথা, বাট আমি দেখাবো। তো ধরে নিচ্ছে একটা সুষঙ্গ উৎস থেকে একটা আলো বের হয়েছে যার নাম y1 এবং তার তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে a sin 2π/λ, যেহেতু এটা একটা অগ্রগামী তরঙ্গ আমরা এখানে লিখলাম ct। ওকে, এখানে আমরা লিখলাম ct। এখন এটার থেকে কিছুটা দশা পার্থক্য রাখবো, আমি কিছুটা দশা পার্থক্য রাখলে নতুন আরেকটা তরঙ্গ মনে করো এরকম যদি হয় 2π/λ, এখানে লিখলাম ct, ধরো প্লাস বা মাইনাস যে কোনো একটা দিলাম, ধরো ct প্লাস x। ওকে, বা তোমরা মাইনাস x ও দিতে পারো, ct প্লাস x মাইনাস x, একটু পজ করতে পারো। তো এখন আমরা মনে করো এটা দুইটা তরঙ্গ, আমরা 1 নং আর এটা হচ্ছে 2 নং। এখন এই দুইটা তরঙ্গ যাতায়াতে চলার পথে কোন একটা কণার উপর গিয়ে পড়ছে, এই কণাটার এখন লব্ধি সরণ কত হবে সেটা আমরা বের করব। তা আমরা জানি তার লব্ধি সরণ এদের উপরিপাতনের ফলে দেখো এটা কিন্তু স্থির তরঙ্গ তৈরি করবে এমন কোনো কথা নাই। স্থির তরঙ্গ তৈরি করার জন্য কিন্তু তরঙ্গ দুইটা পরস্পর বিপরীতমুখী হইতে হয়, এখানে কিন্তু বিপরীতমুখী বলিনি। উপরিপাতনের ফলে সৃষ্ট নতুন তরঙ্গের লব্ধি সরণ সেটা কত হবে, y = y1 + y2। এখন তোমরা জানো y বলতে কত আছে এখানে, y1 a sin 2π/λ ct plus a sin 2π/λ ct plus x। তোমরা সবাই জানো a কমন নিয়ে নিব, তাহলে এটা sin 2π/λ ct sin 2π/λ ct plus x। এখন স্যার একটু খেয়াল করেন যে এই যে এই রাশিটা আপনাদের সবার পরিচিত, আমি স্থির তরঙ্গের সমীকরণ শিখিয়েছিলাম যাতে এগুলো ক্লিয়ার বুঝেন। এখানে কি দেখতে পাচ্ছি যে এটা sin c আর এটা sin d, তাহলে কি আসে 2 sin
সি প্লাস ডি, 2 পাই বাই ল্যামডা বাইরে রাখি, সি প্লাস ডি মানে হচ্ছে সিটি প্লাস এক্স ডিভাইড বাই 2 ইনটু সাইন 2 পাই বাই ল্যামডা সি মাইনাস ডি, তাহলে সিটি মাইনাস এক্স ডিভাইড বাই 2। তো স্যার এটা হয়ে যায় 2a sin 2 কাটা, আচ্ছা এটা আমরা পরে করি, 2 কাটা, তাহলে আমাদের কি আসে, আচ্ছা সিটি আর সিটি 2ct দুই দ্বারা ভাগ করলে তাহলে 2 পাই ডিভাইড বাই ল্যামডা সিটি প্লাস এক্স বাই 2 ইনটু, আমি একটু ভুল করছি, এটা সাইন হবে না, এটা কজ হবে, ওকে, ইনটু কজ 2 পাই বাই ল্যামডা সিটি কাটা মাইনাস এক্স বাই 2। তো তোমরা তো জানো যে এটা সাইনের ইকুয়েশন, তাহলে আমরা যদি এভাবে লিখি সাইনের আগে যা থাকবে সব হচ্ছে বিস্তার, তাহলে জিনিসটা হবে এরকম 2a cos, আর cos এর ক্ষেত্রে মাইনাস বাদ চলে যায় 2 কাটা, তার মানে জিনিসটা আসে কি স্যার পাই ডিভাইড বাই ল্যামডা ইনটু এক্স ইনটু sin 2 পাই বাই ল্যামডা সিটি প্লাস এক্স বাই 2, এরকম আমাদের নতুন ইকুয়েশনটা আসছে। এখন এখানে দেখো প্লাস সামথিং আছে, তার মানে কিন্তু তরঙ্গটা স্থির হয় না, তরঙ্গটা সামনে অগ্রসর হবে, এটা কিন্তু স্থির তরঙ্গ না, বাট এই তরঙ্গের বিস্তার হচ্ছে এইটা, আর আমাদের কিন্তু দরকারি বিস্তার, কারণ তার বিস্তার বেড়ে যায় বিস্তার কমে যায়, এটার উপরই তো কথা বলতেছে, আমাদের বিস্তারটাই দরকার। তাহলে এখানে আমরা যদি এটাকে পুরোটাকে a ধরে নেই, তাহলে আমাদের সমীকরণটা আসতেছে এরকম a sin 2 পাই বাই ল্যামডা ct প্লাস x বাই 2, তার মানে এটাই হচ্ছে দুইটা তরঙ্গের ব্যতিচারের ইকুয়েশন। ওকে, তোমাদের যদি বলি যে দুইটা তরঙ্গ সুসংগত উৎস থেকে বের হইছে, এদের উপরিপাতনের ফলে যে ব্যতিচার সৃষ্টি হয় সেই ব্যতিচার ইকুয়েশনটা বের করো বা ব্যতিচার সমীকরণটা বের করো, এটাই হচ্ছে সেই ব্যতিচার সমীকরণ। ওকে, এখন স্যার এই ব্যতিচারের ফলে কি দুইটা ঘটনা ঘটছে, একটা হচ্ছে গঠনমূলক আর একটা হচ্ছে ধ্বংসাত্মক, এই দুইটার ডেফিনিশনও কিন্তু লিখবা। গঠনমূলক হচ্ছে সমদশায় মিলিত হইলে, আর ধ্বংসাত্মক হচ্ছে বিপরীত দশায় মিলিত হইলে। তো এখন আমরা দেখি গঠনমূলক কখন হবে আর ধ্বংসাত্মক কখন হবে। তাহলে এবার আমাদের হেডলাইনটা হবে গঠনমূলক ও ধ্বংসাত্মক হওয়ার শর্ত। তাহলে স্যার আমরা যদি একটু লক্ষ্য করি গঠনমূলক ও ধ্বংসাত্মক হওয়ার শর্ত, পরীক্ষার হলে আসবে, ব্যতিচারের ফলে গঠনমূলক ব্যতিচার ও ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টির শর্ত আলোচনা করো। তাহলে গঠনমূলক ব্যতিচার সৃষ্টির শর্ত খুব সিম্পল, গঠনমূলক ব্যতিচার সৃষ্টির শর্ত, কি শর্তে সে গঠনমূলক হবে, সৃষ্টির শর্ত কি মানলে। ওকে, দেখি তা আমাদের জিনিসটা কখন গঠনমূলক হবে, যখন বিস্তার সর্বোচ্চ হবে, আর বিস্তারের ইকুয়েশনটা যদি আমরা দেখি কি আছে 2a cos পাই x ডিভাইডেড বাই ল্যামডা। এখন স্যার এই যে 2a আর এই যে cos, এখানে cos এর মান যদি সর্বোচ্চ হয় দ্যাট ইজ কত 1 হয়, cos এর মান যদি 1 হয় সেই ক্ষেত্রে আমরা তাকে বলতে পারি কি সে গঠনমূলক ব্যতিচার আছে। ওকে, বা মাইনাসের কনসেপ্ট যদি বলি, তরঙ্গের ক্ষেত্রে প্লাস মাইনাস যে বিষয়টা আসে, তাহলে আমাদের গঠনমূলক ব্যতিচার সৃষ্টির শর্তে আমরা এটার মানটাকে 1 এ আনতে হবে। তাহলে গঠনমূলক ব্যতিচার সৃষ্টির শর্ত কি, যে আমাদের এই বিস্তার যদি সর্বোচ্চ হয় তাহলে সে গঠনমূলক হবে। এখন বিস্তার কখন সর্বোচ্চ হবে, যখন, এই কথাটা এইভাবে লিখবো, আমি যেটা মুখে বলছি সেটা লিখে তারপর লিখবো, যখন cos পাই x বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস 1, বা প্লাস মাইনাস 1 কখন আসবে স্যার, cos 0 ডিগ্রির ক্ষেত্রে আসবে, বা পাই এর ক্ষেত্রে আসবে, বা 180 এর ক্ষেত্রে আসবে, তো কি করে 2 পাই এর ক্ষেত্রে আসবে, ডট 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 এইভাবে n পাই এর ক্ষেত্রে আসবে। ওকে, দুই পাশ থেকে cos চলে যাবে, তাহলে পাই x বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 0 পাই 2 পাই ডট 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 n পাই, সবার থেকে পাই চলে গেলে x বাই ল্যামডা 0 1 2 ডট 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 n, বা x ইজ ইকুয়াল টু আমরা যেটা দেখতে পাচ্ছি 0 বা ল্যামডা বা 2 ল্যামডা ডট 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 n ল্যামডা। তার মানে কি, আমরা যদি n এর সাপেক্ষে চিন্তা করি, অর্থাৎ আমরা ল্যামডা
এটাকে আমরা যদি এভাবে লিখি, মানে সরাসরি এটাই লিখতে পারো, অর্থাৎ এই যে x এটা কি আমাদের পথ পার্থক্য। কি পার্থক্য? আবারও বলি, পথ পার্থক্য। অর্থাৎ তরঙ্গদ্বয় পথ পার্থক্য n ল্যামডা হলে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। এখন গঠনমূলক ব্যতিচার মানে কিন্তু উজ্জ্বল আলো। তাহলে আমি যদি গঠনমূলক না বলে পরীক্ষা হলে বলি উজ্জ্বল আলো সৃষ্টির শর্ত কি, তখন বলবা যে দুইটা তরঙ্গের মধ্যে পথ পার্থক্য যদি n ল্যামডা হয় তাহলেই উজ্জ্বল আলো সৃষ্টি করবে। এখন n ল্যামডা মানে কি? আমি যদি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে শুরু করি, n1 হলে প্রথম উজ্জ্বল ডোরা, n2 হলে দ্বিতীয় উজ্জ্বল ডোরা, 3 তৃতীয় উজ্জ্বল ডোরা, 4 চতুর্থ উজ্জ্বল ডোরা, এইভাবে আমরা বের করি। ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তীতে এখন আমরা যদি যাই কি ধ্বংসাত্মক ব্যতিচার। অলরেডি তোমরা জানো কিভাবে আসবে, আমি শিখেছি তোমাদেরকে। তো ধ্বংসাত্মক ব্যতিচারের কাছে যদি আমরা যাই সেটা কিভাবে আসবে? এবার গঠনমূলকের জায়গায় ধ্বংসাত্মক ব্যতিচার। তো ব্যতিচার ধ্বংসাত্মক হবে কখন? যখন বিস্তার সর্বনিম্ন অর্থাৎ 0 হবে। আর বিস্তার কখন 0 হবে? যখন এই যে এখান থেকে আবার যখন কি স্যার cos পাই x বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কি 0, বা cos কখন 0 আসে? স্যার cos পাই x বাই ল্যামডা কখন 0 হয়? যখন পাই বাই 2 হয়, বা 3 পাই বাই 2 হয়, বা 5 পাই বাই 2 হয়, ডট 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 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে স্যার এখান থেকে আমরা ক্যালকুলেশনে যদি যাই, আমি এখানে cos লিখতে ভুলে গেছি, এগুলো ব্র্যাকেটে আসবে। তাহলে cos cos কাটা, তাহলে আসে কি পাই x বাই ল্যামডা, পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, ডট 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 2n প্লাস 1 পাই ডিভাইড বাই 2। সবার কাছ থেকে পাই বাদ দিয়ে দিলে x বাই ল্যামডা হাফ 3 বাই 2, 5 বাই 2, ডট 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 2n প্লাস 1 ইনটু হাফ, বা x রেখে দিলে ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, ডট 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 2n প্লাস 1 ল্যামডা বাই 2। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা যে 2n প্লাস 1 ল্যামডা বাই 2 এই আকারে আমাদের ধ্বংসাত্মকটা পাচ্ছি। তার মানে কি যে পথ পার্থক্য 2n প্লাস 1 ইনটু ল্যামডা বাই 2 এর সমান হলে, বা পথ পার্থক্য যখন এটা হবে তখনই আমরা কি পাবো? ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার পাওয়ার শর্ত। লেকচার কিন্তু শেষ হয়নি, এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা এটা হচ্ছে বড় কথা। তাহলে আমরা আজকে যে লেকচারটা আমরা করলাম সেই লেকচারে আমরা আসলে কি কি শিখেছি? ব্যতিচার জিনিসটা কি, এই ব্যতিচার হইতে গেলে উপরিপাতন হইতে হয়, উপরিপাতন জিনিসটা কি, আর ব্যতিচার হওয়ার জন্য যে উপরিপাতন হইলো, উপরিপাতন হইতে গিয়ে তরঙ্গ তো নানা রকমের তরঙ্গ গিয়ে উপরিপাতিত হইতে পারে, কিন্তু কোন তরঙ্গ উপরিপাতিত হলে ব্যতিচার হবে সেটাও আমরা আলোচনা করছি। সুসংগত উৎস, তার মানে সুসংগত উৎস সম্পর্কে বুঝছি, উপরিপাতন সম্পর্কে বুঝলাম, ব্যতিচার সম্পর্কে বুঝলাম। এখন এই ব্যতিচার ঘটনাটা ঘটার শর্তগুলো কি সেম এই কথাগুলোর ভিতরে চলে আসে। তারপরে ব্যতিচার হইলে কি সৃষ্টি হবে, আর হওয়ার জন্য আমরা আরো কিছু জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে চির আলোচনা করছি। চির আলোচনা করার পরে এই ব্যতিচার যখন সৃষ্টি হয় তখন পর্দার মধ্যে যে আলোকচিত্র পাই সেটা কি ব্যতিচার জালোর আলোচনা করছি। এখন ব্যতিচার হইলে যে আলো পাচ্ছি একটা উজ্জ্বল আর একটা অন্ধকার, উজ্জ্বলটা কখন পাই? যখন গঠনমূলক হয় ব্যতিচারটা, আর অন্ধকার কখন পাই? যখন ধ্বংসাত্মক হয় ব্যতিচারটা। তো সেই গঠনমূলক কি, ধ্বংসাত্মক কি, সেগুলো আলোচনা করছি। এখন একটা পরীক্ষা চালাইছি এগুলো দেখানোর জন্য বা এগুলো বোঝানোর জন্য। সেই পরীক্ষাটা কি 1801 সালে বা খ্রিস্টাব্দে আমাদের স্যার ইয়ং তার ডাবল স্লিট এক্সপেরিমেন্টে সেটা দেখাইছে। আলো ভিডিওর মধ্যে আমরা দেখেছি এবং আমিও তোমাদেরকে এক্সপ্লেইন করেছি। তার এক্সপেরিমেন্টটা হাইগেনের নীতির সাথে কিভাবে জোড়া লাগায় সেটাকে তৈরি করছে, খুবই চমৎকার এবং রেভলিউশনারি একটা এক্সপেরিমেন্ট। সেটা আমি ব্যাখ্যা করছি হাইগেনের তত্ত্ব এবং তার কনসেপ্টটাকে একত্র করে। এবং সেখান থেকে আমরা কি করছি, ব্যতিচারের যে সমীকরণ সেই সমীকরণটা বের করা শিখছি। আর ব্যতিচারের সমীকরণ থেকে যে বিস্তার, যেটা আমাদের মেইনলি দরকার, সেই বিস্তারটা আমরা বের করছি। বিস্তারের
কি শর্তে বিস্তারের আমরা সর্বোচ্চতা পাই, কি শর্তে বিস্তার আমরা সর্বনিম্ন পাই, সেই শর্ত বের করছি, যাদের পর্যায়ক্রমে আমরা বলি গঠনমূলক এবং ধ্বংসাত্মক। কখন গঠনমূলক ব্যতিচার হয়? যখন আমাদের তরঙ্গদ্বয়ের মধ্যে যে পথের পার্থক্য, দ্যাট ইজ এক্স, এই পথের পার্থক্যটা n ল্যামডার সমান হবে, তখন হবে গঠনমূলক। আর যখন 2n + 1 λ/2 এর সমান হবে, তখন হয়ে যাবে ধ্বংসাত্মক। তো স্যার আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা চলে আসবো আরো কিছু আলোচনা নিয়ে এই কনসেপ্টটার উপরে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।